আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ফাহাস টিউটোরিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের অফিসার, পড়ছি বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি এর আগেও বলেছি, আমার সুপ্রিয় এইচএসসি 2025 এবং 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট। এই গিফটটা তোমাদের আসলে দেওয়ার কথা ছিল আমার অনেক আগেই, কিন্তু আমার নিজস্ব ব্যস্ততার কারণে আমি আসলে তোমাদের এর আগে দিতে পারি নাই। তো এইবার আমি নিয়ে এসেছি। গিফটটা কি? গিফটটা হচ্ছে আমি এইচএসসি তোমাদের যে পাঠ্য বই আছে তার মধ্যে হায়ার ম্যাথের একটা অধ্যায় এবং ফিজিক্সের একটা অধ্যায় সম্পূর্ণ ফ্রিতে, পুরাটা বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু তোমাদের শিখিয়ে দিব। এটা আমাদের ইনিশিয়াল প্ল্যান আছে। এরপরেও যদি আমি সময় পাই দেন আরও কিছু চ্যাপ্টারও আমি তোমাদের জন্য ফ্রি পড়াবো। তারই ধারাবাহিকতায় আজকে একদম প্রথম ক্লাস, একদম শুরু, যেখানে আমরা স্পেশাল গিফট হিসেবে কোনিক্স নিয়ে এসেছি তোমাদের সামনে। এখন বলতে পারো যে ভাইয়া কোনিক্স কেন? ওয়াই কোনিক্স? অন্য কোনো অধ্যায় তো হতে পারতো, কোনিক্সই কেন? আচ্ছা, দুইটা পয়েন্ট অফ ভিউতে বলবো। প্রথমে এইচএসসি 2024 কোনিক্স এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কলেজ হোক, এইচএসসি এক্সাম হোক, কিংবা তোমাদের ভর্তি পরীক্ষা হোক, তোমরা যেখানেই বসো, যে পরীক্ষাতেই বসো, একের অধিক কোশ্চেন তুমি কোনিক্স থেকে পাবা, এটা 100% কনফার্ম। তার মধ্যে তোমরা আবার শর্ট সিলেবাস। সো তোমাদের আমি এইটুকু বলতে পারি যে এইচএসসি পরীক্ষায় 15 থেকে 20 মার্ক তুমি কোনিক্স থেকে কমন পাবা, ঠিক আছে? এবং এমসিকিউ তো আছেই। মানে এক কথায় বলতে গেলে কোনিক্স এমন একটা চ্যাপ্টার, কলেজেও প্রচুর পরিমাণ প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে, টেস্ট পরীক্ষাও প্রচুর পরিমাণ কোশ্চেন হয়, এইচএসসিতেও প্রচুর পরিমাণ কোশ্চেন হয়, ইভেন অ্যাডমিশনে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং ভার্সিটি যে পরীক্ষাগুলো হয় সবগুলো জায়গায়, একমাত্র মেডিকেল ছাড়া সবগুলো জায়গায় এই অধ্যায় থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। সো এটা এইচএসসি 25 যারা রয়েছে তোমাদের জন্য একটা আইডিয়াল অধ্যায় আমি মনে করি এই অধ্যায়টা পড়ানো। কারণ এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, যদি এই অধ্যায়টা বুঝতে পারো তাহলে তোমরা অনেক কিছু পারবা। আর একটা বিষয় হচ্ছে এইচএসসি বেশ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অধ্যায়টা দেখে ভয় পায়। আমি চেষ্টা করব একটা সিস্টেমেটিক্যালি পড়াইতে, যাতে অল্প পড়ে বেশি জানতে পারো, বা অল্প একটু মুখস্থ রেখে সব সূত্র এমনি পারবা। মানে আমি তোমাকে যখন পড়াবো তুমি দেখবা যে আমি হাতে গোনা 7, 8, 9, 10টা সূত্র মুখস্থ করতে বলবো। এই একটা মুখস্থও না, দেখবা যে মানে আমি এমনভাবে জিনিসটা আনবো তোমার আসলে মুখস্থ করতে হবে না, তোমার অটোমেটিক মাথায় চলে আসবে। একটা ছবি আঁকাবা আর সূত্র লিখবা, এরকম একটা অবস্থা হবে। তো ওই কয়েকটা সূত্র পারলে পুরো অধ্যায়ের আর কোনো সূত্রই পড়তে হবে না। আমি একদম সেইভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? আর একটা জিনিস, এইচএসসি 26-এর পার্সপেক্টিভে তোমরা কেবলই কলেজে উঠেছ। সো আমি চিন্তা করলাম যে তোমাদের ফার্স্ট ইয়ারের মানে ফার্স্ট পেপার যেটা আছে, তোমরা নিশ্চয়ই এখন অলরেডি বিভিন্ন জায়গায়, এখনও না হলেও কিছুদিন পর ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু করে দিবে, আমি জানি। সো তোমাদের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়ক, দেন ভেক্টর, দেন সরলরেখা, দেন বৃত্ত। এই যে সরলরেখার বৃত্ত, এই দুইটার বেসিক কিন্তু কোনিক্স থেকে আসে। মানে কোনিক্স হচ্ছে এই দুইটার রুটস। কোনিক্স যে পারে তার জন্য সরলরেখা, বৃত্ত পানির মতো সহজ, ঠিক আছে? এই জন্য আমি মনে করি যেহেতু এইচএসসি 25-এর কথাও মাথায় রাখতে হবে, তোমাদেরকেও কিছু একটা ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য আমি ভাবলাম যে ফার্স্ট পেপারের কোন একটা অধ্যায় হয়তো পরে আমরা শিখবো, কিন্তু তার আগে সবার কথা বিবেচনা করে আমরা কোনিক্সটা নিয়ে এসেছি। অনেকে মনে করতেছো যেহেতু কোনিক্স আমি ফার্স্ট ইয়ার, আমার দরকার নাই। না, কোনিক্সটা তোমরা যদি এখনই পড়ো দেখবা বৃত্ত, সরলরেখা একদম পানির মতো সহজ হয়ে যাবে, বুঝছো? এমনও হইতে পারে যে কোনো টিচার যদি তোমাকে বৃত্ত নাও পড়ায়, তুমি এমনি পারতেছো, মানে রিডিং পরেই পারতেছো, ভিতরে যা আছে রিডিং পরেই বোঝা যাচ্ছে, এত সহজ লাগতে পারে। মানে কোনিক্স জিনিসটা এরকম। আচ্ছা, সো কেন কোনিক্স এটা আশা করি বুঝতে পারছো। সো এইচএসসি 2024 তো চলেই গিয়েছে, এইচএসসি 2025 এবং 2026 তোমাদের দুইজনের জন্যই, দুই ব্যাচের জন্যই আজকের এই ক্লাসটা, ঠিক আছে? ওকে, তো কোনিক্সের আজকে লেকচার নাম্বার 1 এবং আমাদের আরও কিছু লেকচার ফলো হবে। আজকের ক্লাসে আমরা একদম কোনিক্সের একদম মনে করো যে কিছু আমি ধরে নিব তোমরা কিচ্ছু জানো না, সেইভাবে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তো প্রথমেই শুরু করব কোনিক্স কি, হোয়াট ইজ কোনিক্স। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ কোনিক্স? হোয়াট ইজ কোনিক্স? কোনিক্স কি জিনিস? হোয়াট ইজ কোনিক্স? এটা কি জিনিস, কেন, কোথায়, কেন, কি কারণে লাগবে? আসলে কোনিক হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপটা হচ্ছে ক্রস সেকশন অফ কোন।
ঠিক আছে, মানে হচ্ছে কোনকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এক কথায় যদি বলি কোনকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো একটু বুঝাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটু মানে শোনা শোনা লাগে, তাই না? আচ্ছা, যারা 25 আছো তারা তো জানোই, যারা 25 ব্যাচ তারা তো জানো এটা কি। আর যারা 26 ব্যাচ তাদের জন্য বলি যে তোমরা তো ওই যে 9-10-এ কারেন্ট পড়ে আসছো, চলতরিৎ পড়ে আসছো। চলতরিতে কি হয় আমরা জানি যে তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, রাইট? তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ওইখানে আমরা একটা সূত্র শিখছিলাম না যে আর রোধ সমান সমান রো এল বাই এ, মনে আছে? এলটা হচ্ছে দৈর্ঘ্য ছিল, এটা কি ছিল? এটা ছিল ক্রস সেকশনাল এরিয়া। তার মানে যার মধ্যে দিয়ে কারেন্ট ঢুকতেছে, তার যে এরিয়া, মনে করো এখানে এটার যে এরিয়া, সেটাই হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া, মনে আছে? তো ক্রস সেকশনাল এরিয়াটা কি? ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে তুমি যদি কোনো একটা জিনিস বরাবর কেটে ফেলো, মনে করো আমি এটা ধরো তার, আমি যদি এদিক বরাবর কেটে ফেলি তাহলে এখানে যে একটা এরিয়া পাবো না, এখানে একটা এরিয়া পাবো না, সেটাই হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তার মানে আমরা যেটা করব, একটা কোনক নিব। কোনক তো জানো, তাবু দেখছো না? তাবুর মতো কোনকের বিভিন্ন জায়গায় আমরা কাটলে আমরা যে শেপগুলা পাবো, যে আকৃতিগুলা পাবো, সেগুলাই হচ্ছে কোনিক্স। আমরা দেখাবো একটু পরে, ডিটেলসে দেখাবো। মানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটা কোনক নেওয়া। কোনক তোমরা যারা দেখছো 9-10-এও পড়ছো যে এটা হচ্ছে কোনক। দেখো এই কোনকটাকে আমরা বিভিন্নভাবে কাটবো। আমরা সোজা কাটবো, আমরা বেঁকা কাটবো, আমরা তেরা কাটবো, আমরা এই কাটবো, আমরা সোজা কাটবো, বিভিন্নভাবে কাটবো। কাটলে আমরা যে শেপগুলো দেখতে পাবো সেইগুলাই হচ্ছে আমরা এই কণিকে আলোচনা করি, ঠিক আছে? সো অনেকে মনে করে কণিক মানে মনে হয় শুধুমাত্র পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আসলে ব্যাপারটা এরকম না। আমাদের যদিও বইতে এই তিনটাই ব্যাখ্যা করা আছে, মনে রাখবা কণিক কি? কণিক হচ্ছে, কণিকের মধ্যে আছে পরাবৃত্ত, ইংলিশটা মনে রাখবা প্যারাবোলা। কণিকের মধ্যে আছে উপবৃত্ত, ইংলিশটা মনে রাখবা এলিপস। কণিকের মধ্যে আছে অধিবৃত্ত, হাইপারবোলা। হ্যাঁ, এরপরে কণিকের মধ্যে আছে সার্কেল মানে বৃত্ত, কণিকের মধ্যে আছে সরল রেখা। এই সবগুলো শেপই একসাথে কণিক বলা হয়। ঠিক আছে, এই সবগুলাই হচ্ছে কনিক্স। আচ্ছা, আজকে আমরা কি পড়বো এটা বুঝতে হবে। আজকে আমরা দেখব প্রথমত কনিক্সটা কিভাবে আসতেছে সেটা দেখব, দেন মানে কনিক্সের ব্যাখ্যা কি সেটা দেখব, দেন আমাদের কোন একটা কনিক্সের সমীকরণ যদি দেওয়া থাকে কিংবা একটা কনিক্স যদি বলে যে এটা কোন ধরনের কনিক্স, এটা কি পরাবৃত্ত, এটা কি উপবৃত্ত, এটা কি অধিবৃত্ত, এটা কি বৃত্ত নাকি এটা সরল রেখা, তোমাকে বুঝতে হবে যে এটা কোন ধরনের কনিক্স, সেটা কিভাবে বের করা হয় সেটা দেখবো। সেটা বের করার 3টা মেথড আছে, 3টা মেথডই আজকে শিখবো। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষায় 3টা মেথডই লাগে, মানে 3টা মেথড থেকেই প্রশ্ন আছে, তো তোমাদের কোনোটাই স্কিপ করার সুযোগ নেই, 3টাই তোমাকে জানতে হবে এবং 3টা খুব সহজ আসলে, মানে খুব কঠিন কিছু না, একদম সহজ জিনিস। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি কনিক্সের ইন্ট্রোডাকশন। এখন আসো আমরা একটু কনিক্স সম্পর্কে ডিটেলসে দেখি। সো কনিক্স কি আমি আবার বলি, কনিক্স হচ্ছে ক্রস সেকশন অফ কোন, তার মানে আমরা কোনকে ক্রস সেকশন করব। তো আসো আমরা শুরু করি। তো প্রথমে আমরা কি করব, একটা কোণ নেব। একটা কোণ মানে হচ্ছে কোনক। ঠিক আছে, তোমরা যে কোন আইসক্রিম খাও না সেই কোণ। কিন্তু আমরা যেটা করব বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করব। আমরা কি করব জানো, এই কোণটা ডাবল কোণ নিব, মানে নিচে আর একটা কোণ নিব, ডাবল কোণ। ঠিক আছে, ডাবল কোণ নিলাম। ডাবল কোণ কেন ডাবল কোণ নিলাম এটা একটু পরেই বুঝতে পারবা। তো এই কোণের কিছু জিনিস তোমাদের দেখতে হবে, যেমন ধরো এইটাকে আমরা বলতেছি প্রধান অক্ষ, রাইট। এইটাকে আমরা বলতেছি কারিকা রেখা।
কারিকা রেখা। এবং মনে রাখবা এই টোটালটা এটাকে বলা হয় শীর্ষকোণ। তাহলে মনে রাখবা এইটুকু কিংবা এইটুকু এইটা হচ্ছে অর্ধ শীর্ষকোণ। তার মানে এই যে অর্ধ শীর্ষকোণ এটাকে আমরা আলফা ধরে নিব। আমরা ধরে নিব যে অর্ধ শীর্ষকোণ এটা হচ্ছে আলফা। কেন ধরবো একটু পরে বুঝতে পারবা, আমরা জাস্ট এখন ধরে নেই, ঠিক আছে? অর্ধ শীর্ষকোণটা হচ্ছে আলফা। সো এই জিনিসটা আশা করি বুঝছো। এখন আসি একটু তোমাদের পরিচিতি করাই কোণের সাথে। তো দেখতে পাচ্ছ আশা করি এই যে এটা একটা কোণক, মানে উপরে নিচে দুইটা কোণক আছে। তো এখানে আমি যদি এই যে এরকম একটা অক্ষ চিন্তা করি, দেখতে পাচ্ছ? এটা বোঝানো ঝামেলা রে। এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? এবং এই কোণকটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে শীর্ষকোণ, আর আমি এর অর্ধেক নিছি যেটা হচ্ছে অর্ধ শীর্ষকোণ, ঠিক আছে? এটুকু যদি বুঝে এখন আসো সামনে যাই। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে সরল রেখা বানানো। এখান থেকে সরল রেখা বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো নাম্বার 1 প্রথম কাজ কি? আসো আমরা ট্রাই করব কি সরল রেখা। আচ্ছা, সরলরেখা বলার আগে আমি আরেকটা জিনিস একটু তোমারে বুঝাই, একটা জিনিস বুঝাই। সেটা হচ্ছে ধরো আমি এই কোণটাকে এই দিক বরাবর কাটবো। ধরো আমি এই কোণটাকে এই দিক বরাবর এই যে এইভাবে কেটে ফেললাম, ঠিক আছে? এভাবে কেটে ফেললাম। তা কাটলে কি হবে? এখানে একটা এরকম ক্রস সেকশন পাবা, রাইট? এখানে একটা ক্রস সেকশন পাবা, এই যে ভিতরে, এই ভিতর দিয়ে একটা ক্রস সেকশন পাবা। সো এই ক্রস সেকশনটা এই অক্ষরেখার সাথে, মূল অক্ষরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, মানে হচ্ছে দেখো আমি দেখাই, এই কোণটা খেয়াল করছো? এই কোণটাকে আমি ধরতেছি বিটা। এটা কি? এটা হচ্ছে তুমি যে ক্রস সেকশন করলা সেটা প্রধান অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। তুমি যে ক্রস সেকশন করলা সেটা প্রধান অক্ষের সাথে যে কোণ। আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমি এইভাবে কাটছি। তাহলে এইভাবে যদি কাটি তাহলে তুমি দেখতে পারবা যে আসলে আমি জিনিসটা এরকম পাবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এই যে দেখো প্রধান অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে বিটা। এই ক্রস সেকশনটা প্রধান অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে বিটা। জাস্ট এইটুকু জেনে রাখো, ঠিক আছে? বিটা কি এটা এইটুকু জানলেই হবে, আর কিছু না। আচ্ছা, এবার আসো আমরা প্রথম যেটা বানাবো সেটা হচ্ছে সরল রেখা। আমরা প্রথমে বানাবো নাম্বার 1 সরল রেখা। আচ্ছা, সরল রেখা আমরা কোন দিক দিয়ে কাটবো? এই কোণককে প্রধান অক্ষে কর্তন করব। কোণকটাকে প্রধান অক্ষ বরাবর কর্তন করব মানে কি একটু বুঝাই, দেখো একটু বুঝতে পারবা তাহলে। আমি যেটা করব, এই কোণকটাকে দেখো একদম প্রধান অক্ষ বরাবর কেটে ফেলবো, একদম প্রধান অক্ষ বরাবর কেটে ফেলবো, ঠিক আছে? আসো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কেমনে কাটা হয়। তো এই দেখো এটা কোণক। আমরা কি করব, দেখো এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, দেখছো? এই যে স্টাপলার দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ। আরো ভালো করে বললে এই যে দেখো এই কলমটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? আমরা এই প্রধান অক্ষ বরাবর রেখে বা সব কিছু কেটে ফেলবো, ঠিক আছে? যেমন দেখো আমি যদি একটু কাটি, দেখো আমি সুবিধার্থে একটু বড় করে কাটতেছি, একটু মোটা করে কাটতেছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো। একদম চিকন করে কাটলে তো বুঝতে পারবে না, ঠিক আছে? দেখো আমি কোণকটাকে একদম প্রধান অক্ষ বরাবর কাটছি, এই যে বুঝতে পারতেছো? কোণকটাকে একদম প্রধান অক্ষ বরাবর কাটছি। তাহলে দেখো এটা একটা সরল রেখার মতো হচ্ছে না? তাহলে আমি কোণককে প্রধান অক্ষ বরাবর কাটলে সরল রেখা পাবো।
ঠিক আছে। এবং দেখো তুমি যখন প্রধান অক্ষ বরাবর কাটতেছ তাহলে তুমি জিনিসটা কীরকম পাচ্ছ একটু খেয়াল করো। তুমি জিনিসটা কীরকম পাচ্ছ, তুমি পাচ্ছ এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস। এবং এই নিজেই তো এটা তো নিজেই প্রধান অক্ষ, তাই না? এই যে দেখো, এই তো নিজেই প্রধান অক্ষ। এই যে দেখছো? তাহলে তুমি বলো এখানে কি বিটার কোনো ভ্যালু আছে? নাই। তার মানে এই ক্ষেত্রে আমার যে বিটা সেটা হচ্ছে 0 ডিগ্রি। বিটা আরেক জায়গায় 0 ডিগ্রি হয়, ওইটা দেখবা। তার আগে মনে রাখবা এই যে 0 ডিগ্রি দেখতেছো এটা হচ্ছে প্রধান অক্ষ এবং কর্তন অক্ষ। কর্তন অক্ষ মানে যে অক্ষ বরাবর কাটছো বা যে দিক বরাবর কাটছো, ঠিক আছে, একই। ঠিক আছে, মানে প্রধান অক্ষ বরাবর, এক কথায় বলতে গেলে তুমি প্রধান অক্ষ বরাবর কাটছো, তাহলে তুমি সরল রেখা পাও। ঠিক আছে, এটা নাম্বার 1। আচ্ছা, এরপরে আমরা এবার দেখব বৃত্ত। তো সরল রেখা বাদ। এবার আমরা দেখব নাম্বার 2, বৃত্ত। বৃত্ত, ঠিক আছে, বৃত্ত দেখবো এবার। বৃত্তের ক্ষেত্রে আমরা যেটা করব, দেখো আমি আগে কোন টাকায় নেই। আমরা যেটা করব, দেখো প্রধান অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে কেটে নিব। তার মানে আমি এই সোজা বরাবর কাটবো যেন এই জায়গার যে ক্রস সেকশন, এবং এই যে দেখো এটাই বিটার ভ্যালু না, এই যে এটাই তো বিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। বা এখানে দেখো এই যে কাটলাম, তাহলে এই যে দেখো এই যে ক্রস সেকশন, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা এটাই তো বিটা, সেটা কত? 90 ডিগ্রি। তার মানে বৃত্তের ক্ষেত্রে বিটা হচ্ছে 90 ডিগ্রি। এবং কর্তন কোন দিক দিয়ে করলাম? আমরা কর্তন প্রধান অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে কর্তন করিলাম। ঠিক আছে, আসো প্র্যাকটিক্যালি দেখি। তো এই যে এটা আমার আরেকটা কোণ, আমি তোমাদের জন্য আগে থেকেই বানাই রাখছি যাতে তোমাদের বুঝাইতে পারি। তো আমরা কি করব, দেখো এই যে দেখো প্রধান অক্ষটা বুঝো, এটা তো ছোট হয়ে যায়। আচ্ছা, এই দেখো এই যেটা প্রধান অক্ষ, আমরা কি করব, এই প্রধান অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে কাটবো। এই যেটা প্রধান অক্ষ, এটার সাপেক্ষে বা এটার সাথে 90 ডিগ্রি কোণ করে কাটবো। এটা প্রধান অক্ষ, এটার সাথে 90 ডিগ্রি কোণ করে কাটবো। তাহলে আসো যদি কাটি, দেখো এই যে দেখো, এই যে তুমি কি পাচ্ছ? একটা বৃত্ত পাচ্ছ। খেয়াল করছো? একটা বৃত্ত। বা এই যে এইখানে দেখো, এখানে দেখলে আরো ভালো বুঝবা কি পাচ্ছ। এটা যদি একটু মানে বুঝতেই পারতেছো কোনো রকম বানানো, এটা একটা বৃত্ত। বোঝা গেছে? এটা একটা বৃত্ত। তার মানে আমি যদি প্রধান অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে কাটি তাহলে সেখানে আমরা বৃত্ত পাচ্ছি। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে বিটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, ডান, নাইস। এইবার আসো আমরা আগে উপবৃত্তটা দেখব, যদিও পরাবৃত্ত আগে দেখা উচিত, তারপর আমাদের ক্যালকুলেশন বা আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা আগে উপবৃত্তটা দেখব। ওকে, এলিপস। আচ্ছা, এলিপসে আমরা কি করি? এবারও আমরা কাটবো, কিন্তু একটু তেসরা ভাবে কাটবো। মানে আগে এরকম সোজা কাটতাম না, এবার এরকম না, এবার একটু বাঁকা করে কাটবো। দেখো আমি দেখাচ্ছি। এটা প্রধান অক্ষ। এবার আমরা যেটা করব, দেখো আমরা একটু বাঁকা করে কাটবো। এই যে এরকম বাঁকা করে কাটবো। বাঁকা করে কাটার ফলে দেখো এই যে এখানে একটা ক্রস সেকশন তৈরি হচ্ছে, এখানে একটা ক্রস সেকশন, মানে এখানে একটা ক্রস সেকশন তৈরি হচ্ছে। বাঁকা করে কাটলাম, এবং এই যে কোণটা, এই কোণটা হচ্ছে বিটা, রাইট? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে বিটা। এবং এই যে এইটা হচ্ছে অর্ধশীর্ষ কোণ আলফা। প্রথমে দেখালাম না, অর্ধশীর্ষ কোণ আলফা। তো এটার জন্য কি ঘটনা ঘটবে এটা আমরা একটু দেখতে চাই উপবৃত্তের ক্ষেত্রে। সো উপবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা এই বিটার মান আলফা থেকে বড় হবে।
বিটার মান আলফা থেকে বড় হবে। এবং এটা দেখতে কীরকম, এটা দেখতে এরকম ডিমের মতো, মানে বৃত্তটাকে কেউ চাপ দিয়ে একটু তেষ্টা করে ফেললে যা হয় সেটা। আর এটা কেমন, এটা তো জাস্ট এমনি নর্মাল সার্কেল, ঠিক আছে। এটা কেমন, এটা একটা নর্মাল সার্কেল হবে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে নর্মাল সার্কেল। আর উপবৃত্তটা কীরকম দেখবা, এই যে দেখো এখানে আছে, এই যে এটা হচ্ছে উপবৃত্ত, হচ্ছে একটু তেসরা। সো আশা করি এটা বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। এরপরে আমাদের আরও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পরাবৃত্ত এবং আর একটা অধিবৃত্ত। সো এই দুইটা এখন আমরা দেখব। তো নাম্বার 4, পরাবৃত্ত, ঠিক আছে, প্যারাবোলা, পরাবৃত্ত। সো এটা কিভাবে কাটবো এটাও বুঝতে হবে। দেখো আমি প্রথমে আবার হচ্ছে আমাদের এটা আঁকায় নিতে হবে। এবার আমরা যেটা করব, কারিকা রেখার, কারিকা রেখা কোনটা, এই যে বেঁকা রেখাগুলা, কারিকা রেখা, এটা সমান্তরাল করে কাটবো। মানে দেখো এই যে দেখো এইটা হচ্ছে কারিকা রেখা। কারিকা রেখা কোনটা বলো তো, এই যে দেখো, এই যে এটা কারিকা রেখা, এটা কারিকা রেখা, এটা সমান্তরাল করে কাটছি, দেখছো এই যে এটা সমান্তরাল, এটা সমান্তরাল, কারিকা রেখার সমান্তরাল করে কাটছি, ঠিক আছে, কারিকা রেখার সমান্তরাল করে কাটছি। তো এর ফলে যেটা হলো, দেখো এইখানে আমরা কি সেকশন পাচ্ছি, এখানে আমরা পাবো অনেকটা এরকম এরকম সেকশন পাবো, রাইট। এবং দেখো এখানে এই কোণটা হলো বিটা। বিটাটা কি, বিটা হচ্ছে প্রধান অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বিটা, এবং এইটা হচ্ছে আলফা, ঠিক আছে, অর্ধ শীর্ষ কোণ। সো পরাবৃত্তের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে পরাবৃত্তের ক্ষেত্রে বিটার মান আলফা থেকে ছোট অথবা সমান হতে পারে। বিটার মান আলফা থেকে ছোট অথবা সমান হতে পারে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এবং পরাবৃত্ত আমরা কিভাবে কাটলাম, আমরা কারিকা রেখার সাথে বা কারিকা রেখার সমান্তরালে কর্তন করি। আচ্ছা, তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হচ্ছে, ভাইয়া আপনি তো এই কারিকা রেখার সমান্তরালে কাটছেন, মানে আমি তো এই কারিকা রেখার সমান্তরালে কাটছি, রাইট, এই কারিকা রেখার সমান্তরালে কাটছি, কেন ভাইয়া আপনার তো কারিকা রেখা আরেকটা আছে, এই যে এটা, তো এই সমান্তরালে কাটেননি কেন? হ্যাঁ, এটা দিয়েও কাটা যায়। যেমন দেখো আমি যদি এই সমান্তরালে কাটি তাহলে কেমন হবে, এই যে দেখো, এই যে দেখছো, এই সমান্তরালে কাটলাম, তাহলে দেখো এই যে সমান্তরাল, ঠিক আছে, এখানেও তুমি সেম জিনিসই পাবা, এখানেও তুমি সেম জিনিসই পাবা। দেখো আমি যদি দেখাই, এই যে সেকশন, দেখছো এখানেও তোমার সেকশন আছে এরকম, ওকে, বুঝতে পারছো, এরকম। বুঝে গেছে জিনিসটা? এই যে দেখো এই সেকশনটা, আসো প্র্যাকটিক্যালি দেখি। এবং এই ক্ষেত্রে আমি কি বললাম, বিটার মানটা আলফার থেকে ছোট অথবা সমান। আসো একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা। তো ও আচ্ছা, আমি উপবৃত্তটা প্র্যাকটিক্যালি দেখাইনি, তা না, ভুলে গেছি, দেখাবো, ওটাও দেখাবো। আচ্ছা এই যে দেখো, এটা পরাবৃত্ত, মানে এটা হচ্ছে একটা কোণ। আমি কি করব, কারিকা রেখার সমান্তরাল করে কাটবো। তো দেখো এই যে একটু খেয়াল করো, এই যে দেখো এইটা কারিকা রেখা, এই যে দেখো এটা কারিকা রেখা, তো এটার সমান্তরাল করে কাটবো, এটার সমান্তরাল, এই যে দেখো আবার দেখো, এই যে এটা কারিকা রেখা, এটার সমান্তরাল করে কাটবো। সো এটা সমান্তরাল করে যদি কাটি, দেখো এটা সমান্তরাল করে কাটার ফলে এই যে দেখো, এই যে এরকম একটা সেকশন পাচ্ছি, খেয়াল করছো, এরকম একটা সেকশন পাচ্ছি, এই যে দেখো, এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পরাবৃত্ত। আমি চেষ্টা করছি কতটুকু বুঝাইতে পারছি আসলে জানি না, আসলে অনলাইন ক্লাসে না এগুলো বোঝানো খুব টাফ, বুঝতে পারছো। সো এটা গেল পরাবৃত্ত। এরপরে আমরা দেখব অধিবৃত্ত, লাস্ট মানে আমাদের লাস্ট ফিগার
অধিবৃত্ত। ওকে, এবার আমরা দেখব অধিবৃত্ত। অধিবৃত্ত, অধিবৃত্তটা কি জিনিস? এখানেও আমরা সেম কোণ নিই, তারপরে বুঝাই। আগে কোণটা আঁকাই নিই। এটা আসলে ভালো হয় নাই, কোনটা ভালো হয় না, ধরো ঠিক আছে, একটা কোণ আছে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি শীর্ষ অক্ষের বা প্রধান অক্ষের সমান্তরাল করে কাটবো। এই যে দেখো এখানে প্রধান অক্ষ কোনটা, এখানে এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, দেখো খেয়াল করো, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ। আমি এটা সমান্তরাল করে কাটবো। সো আমি ধরলাম যে আমি যে সমান্তরাল করে কাটতে চাচ্ছি সেটা এই বরাবর, এই বরাবর। এখন বলতে পারো যে ভাই সমান্তরাল কেমনে হইলো, দেখান একটু, আসো দেখাই। এই যে দেখো সমান্তরাল কেমনে হলো, এই যে দেখো, এই যে দেখো সমান্তরাল, এই যে দেখো সমান্তরাল, সমান্তরাল করে কাটছি, ঠিক আছে। সমান্তরাল করে কাটলে কি হবে দেখো, এখানে দুইটা সেকশন তৈরি হবে, একটা হচ্ছে নিচে, একটা হচ্ছে উপরে। একটা হচ্ছে এরকম দেখো, এরকম, আরেকটা হচ্ছে এখানে তৈরি হবে এরকম, রাইট। এবং দেখো এইখানে যে আমার অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, অ্যাঙ্গেলটা দেখো খেয়াল করো, এইখানে আমার এই যে অক্ষটা, মানে তুমি যে সেকশনে কাটলা সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তার মানে মনে রাখবা এইখানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তার মানে এই ক্ষেত্রে আমার বিটার মানটা হলো 0 ডিগ্রি। কিন্তু এটা হচ্ছে আমার প্রধান অক্ষের সমান্তরাল। আমার বিটার মান 0 ডিগ্রি এর আগেও ছিল, কোথায় ছিল দেখো তো, এই যে বিটার মান 0 ডিগ্রি কখন ছিল, সরল রেখা, কিন্তু সেটা প্রধান অক্ষের উপর দিয়েই যাচ্ছিল। কিন্তু এবার দেখো বিটার মান 0, কিন্তু সেটা প্রধান অক্ষের উপর দিয়ে না, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল। যদি তাই হয় সেক্ষেত্রে আমরা অধিবৃত্ত পাবো। আসো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা, এই যে আরেকটা কোণ আছে আমার কাছে, আমরা যেটা করব, এই যে এটা প্রধান অক্ষ মাঝখান দিয়ে যাবে, আমরা এটা সমান্তরাল করে কাটবো। ওকে, আমি একটু দাঁড়াও, একটু তুলে নিই। সমান্তরাল করে কাটার ফলে দেখো এই যে দুইটা সেকশন পাইলাম, একটা পাচ্ছি যে উপরে আর একটা পাচ্ছি নিচে। খেয়াল করো, একটা পাচ্ছি উপরে, একটা পাচ্ছি নিচে, দুইটা সেকশন পাচ্ছি। এই যে একটা উপরে একটা নিচে, খেয়াল করছো, একটা উপরে একটা নিচে। আশা করি বুঝতে পারছো জিনিসটা। আচ্ছা, তো এই হলো তোমার ছবির সাহায্যে বোঝানো। আর উপবৃত্তটা বুঝাইতে ভুলে গেছি, রাইট, ওইটা একটু দেখাই, উপবৃত্তটা একটু দেখাই। সো উপবৃত্ত আমি যেটা করছি, এই যে কোণ আছে, এটা আমি এরকম আগে কি করছিলাম, আগে যে এরকম সোজাভাবে কাটছিলাম, আগে এরকম সোজাভাবে কাটছিলাম, কিন্তু এবার এইভাবে কাটবো না, এবার একটু তেসরা করে কাটবো। যেমন দেখো আমি একটু এরকম করে কাটলাম, এরকম কাটলাম, তার ফলে দেখো এই যে দেখছো এখানে যে শেপটা তৈরি হচ্ছে, এই যে শেপটা দেখো, এটা কিন্তু বৃত্ত না, এটা কিন্তু চ্যাপটা করা। সো এটা হচ্ছে উপবৃত্ত। বা আমি যদি এই পাশে আরেকবার দেখাই, একটু তেসরা করে কাটলাম, এই যে দেখো তেসরা করে কাটলাম, এর ফলে দেখো যে শেপটা পাচ্ছ, এটা হচ্ছে উপবৃত্ত। আচ্ছা, আশা করি এই সবগুলো বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো, আমরা নতুন আঙ্গিকে আরেকভাবে দেখাবো। এটা হচ্ছে পরিচিত হওয়ার একটা সিস্টেম, কেবল একটা মেথড তোমরা শিখলা, ঠিক আছে। এটা দেখতে কঠিন লাগতেছে, কিন্তু আসলে কঠিন না, জিনিসটা সহজ। আমরা এখন আরেকটা মেথড শিখবো, সেটা আমাদের জানতে হবে। মানে এখন যেটা দেখবো, এটা হচ্ছে আমাদের বইয়ে এভাবে শুরু করা হয়েছে, আমি এটা শেষে দেখাচ্ছি, মানে পরে দেখাচ্ছি। তোমার বইয়ে এটা আগে দেখাইছে, আমি এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি আবার প্রথম থেকে শুরু করব, যে কোনিক্সে কি কি থাকে। কোনিক্সে দুইটা জিনিস থাকে, একটা ফিক্সড পয়েন্ট, আর একটা ফিক্সড লাইন। একটা ফিক্সড পয়েন্ট,
আর একটা ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড লাইন। ঠিক আছে? সো এখন দেখো, আচ্ছা, তো ফিক্সড পয়েন্ট আর হচ্ছে ফিক্সড লাইন, এই দুইটা জিনিস আমার এখন থাকে। ওকে, এখন দেখো আমি, আচ্ছা আসলে আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে ক্লাসটা কেটে গেছিলো, আমি খেয়াল করি নাই। সো এই পার্টটা আমরা আবার একটু রিশুট করে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে কনিক্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, একটা হচ্ছে ফিক্সড লাইন। ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইন, ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইন। তো ফিক্সড পয়েন্টকে আমরা এফপি দিয়ে প্রকাশ করতেছি, আর ফিক্সড লাইনকে এফএল দিয়ে। ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইনকে আমি দেখাবো, মানে সিম্পলি চিন্তা করো, তুমি যে কোনো কনিক্স নাও, যে কোনো কনিক্স, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা, বৃত্ত, যেটা মন চাই তুমি সেটাই নাও। সবগুলা কনিক্সে দুইটা জিনিস থাকবেই, একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, একটা হচ্ছে ফিক্সড লাইন। ওকে, আচ্ছা এখন আসো আমি একটু দেখাই যে জিনিসটা আসলে কি। খেয়াল করো, একটা বলছি ফিক্সড পয়েন্ট, তার মানে একটা বিন্দু থাকবে, একটা বিন্দু থাকবে যেটা ফিক্সড। তাহলে আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে এফপি। ফিক্সড পয়েন্ট, যেটার নাম দিলাম আমি এস, ধরো এটার নাম দিলাম এস, যেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। এবং একটা রেখা থাকতে হবে, তাহলে আমি ধরলাম যে এখানে একটা রেখা আছে। ঠিক আছে? এই রেখাটাকে আমি ধরো বললাম, কি নাম দিব বলো তো? আচ্ছা, নাম পরে দিব, দরকার নেই। ধরো এটা হচ্ছে ফিক্সড লাইন, এফএল। ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন। ঠিক আছে? কনিক্সের মানে কনিক্সের বৈশিষ্ট্য এটা। কনিক্সে কি থাকবে? একটা ফিক্সড পয়েন্ট থাকবে, একটা ফিক্সড লাইন থাকবে, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন। সিম্পল। এখন আমি যেটা করব, এই ফিক্সড পয়েন্ট এবং এই ফিক্সড লাইন, এদের মাঝখানে কয়েকটা বিন্দু ধরবো। যেমন ধরো আমি ধরি এইটা একটা বিন্দু, ধরো P1, রাইট? আমি ধরি এখানে একটা বিন্দু ধরলাম P2। জাস্ট দুইটা বিন্দুতেই বুঝাচ্ছি আমি, দুইটা বিন্দু, জাস্ট র্যান্ডম দুইটা বিন্দু, তুমি এদের ভ্যালু জানো না। আমি ধরলাম P1 এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, P2 স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এই স্থানাঙ্ক মানে এই দুইটা পয়েন্ট আমরা জানি না। আমরা যেটা জানি, আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে ফিক্সড লাইন, ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইন, ফিক্সড পয়েন্ট, এটা আমরা জানি। কিন্তু এই যে দুইটা বিন্দু ধরে নিছি না, এইটা আমরা জানি না যে এটা আসলে কি, কোত্থেকে আসলো জানি না। ঠিক আছে? আমরা যেটা করব, আমরা এই এস থেকে P1, এস থেকে P2, এই দুইটা যোগ করব। এস থেকে P1, এস থেকে P2 যোগ করব, এবং এই P1 এবং P2 থেকে এই ফিক্সড লাইনের উপর লম্ব আঁকাবো। P1 এবং P2 থেকে ফিক্সড লাইনের উপরে লম্ব আঁকাবো। কি করলাম আবার বলি, ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইন, দুইটা জিনিস আছে, ফিক্সড পয়েন্ট, ফিক্সড লাইন। ফিক্সড পয়েন্ট এবং ফিক্সড লাইনের মাঝখানে, ফিক্সড পয়েন্ট এবং ফিক্সড লাইনের মাঝখানে আমরা একটা না, দুইটা বিন্দু ধরছি, র্যান্ডম বিন্দু। এই দুইটা বিন্দু আমরা জানি না, জাস্ট ধরছি। এরপরে কি করছি, এস থেকে সে P1 এবং P2 যোগ করে দিছি, এবং P1 থেকে এই ফিক্সড লাইনের উপর লম্ব আঁকাইছি, P2 থেকে ফিক্সড লাইনের উপর লম্ব আঁকাইছি। সিম্পল। ঠিক আছে? তো কনিক্স হওয়ার শর্ত, কনিক্স হওয়ার শর্ত, কনিক্স হওয়ার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, দেখো, ফিক্সড পয়েন্ট হতে যে কোনো বিন্দুর দূরত্ব, ফিক্সড পয়েন্ট হতে যে কোনো বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই ওই বিন্দু হতে ফিক্সড লাইনের লম্ব দূরত্ব। মানে আমি যদি ফিক্সড পয়েন্ট থেকে ওই যে বিন্দুটা আমি ধরে নিয়েছি, ফিক্সড পয়েন্ট থেকে যে বিন্দুটা ধরে নিয়েছি সেই বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই ওই যে বিন্দু ধরে নিয়েছি সেই বিন্দু থেকে ওই ফিক্সড লাইনের উপর লম্ব দূরত্ব। মানে এই যে ফিক্সড পয়েন্ট থেকে যে বিন্দুটা ধরে নিয়েছি তার দূরত্ব, এবং এই যে কোনো বিন্দু থেকে ওই ফিক্সড লাইনের উপর লম্ব দূরত্ব, এই যে দেখো লম্ব দূরত্ব। ঠিক আছে? এদের অনুপাত একটা কনস্ট্যান্ট হবে। এদের অনুপাত কি হবে? একটা কনস্ট্যান্ট হবে, এবং এই কনস্ট্যান্টকে পরবর্তীতে ই নাম দেওয়া হয়। ই তে বলা হয় উৎকেন্দ্রিকতা।
এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। আমরা এই জিনিসটা ডিটেলসের সামনে আরও শিখবো, এই জিনিসটা ডিটেলসের সামনে আরও শিখবো, ঠিক আছে? এটা যে কোনো কনিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, সব কনিক্সের জন্য এগুলো সত্য। কোনোটাতেই এগুলো মানবে না এরকম হলে কনিক্সই হবে না। যদি এটা না হয় তাহলে কনিক্সই হবে না, ঠিক আছে? তাহলে দেখো আসলে আমরা একটু মিলাই। ফিক্স পয়েন্ট থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে এটা কত? SP1, তাহলে SP1 ডিভাইডেড বাই ওই বিন্দু হতে মানে P1 হতে ফিক্স লাইনের লম্ব দূরত্ব, ধরলাম এটা M1, এটা M2, তাহলে ওই বিন্দু হতে ফিক্স লাইনের লম্ব দূরত্ব কত? P1 M1, P1 M1। এমনকি আমি যদি এইটা ধরি, এই P2 বিন্দুর জন্য ধরি, তাহলে ফিক্স পয়েন্ট থেকে ওই যে কোনো বিন্দুর দূরত্ব কত? SP2, SP2, এবং ওই বিন্দু হতে ওই ফিক্স লাইনের উপর লম্ব দূরত্ব কত? P2 M2, P2 M2। আমার শর্ত হচ্ছে এই দুইটার অনুপাত, তুমি যে কোনো বিন্দুর জন্য নাও না কেন, এই দুইটার অনুপাত কনস্ট্যান্ট হবে, এবং যেটাকে আমি ই দিয়ে প্রকাশ করতেছি, উৎকেন্দ্রিকতা ই দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, ইংলিশে বলা হয় ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি, ওকে? সো এই যে উৎকেন্দ্রিকতা দেখলা, তাহলে সেটাকে আমি যদি একবারে লিখি, ই সমান সমান SP ডিভাইডেড বাই PM, রাইট? SP ডিভাইডেড বাই PM, ঠিক আছে? এস কি? এস হচ্ছে ফিক্স পয়েন্ট। পি কি? পি হচ্ছে যে বিন্দুটা তুমি ধরে নিছো। পি বিন্দুটা আমি জানি না, x, y, এটা আমি জানি না। PM কি? PM হচ্ছে ওই যে কোনো পয়েন্ট থেকে ফিক্স লাইনের লম্ব দূরত্ব, যে কোনো পয়েন্ট হতে ফিক্স লাইনের লম্ব দূরত্ব, রাইট? যে কোনো বিন্দু হতে ফিক্স লাইনের লম্ব দূরত্ব, ওকে? তার মানে এখানে এই যে এস দিয়ে বোঝাচ্ছে ফিক্স পয়েন্ট, আর এম দিয়ে বোঝাচ্ছে ফিক্স লাইন, ঠিক আছে? তাহলে মনে রাখবা ই সমান সমান SP ডিভাইডেড বাই PM। এখন তোমরা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আপনি ফিক্স পয়েন্টকে এসি কেন ধরলেন? আমি তো ABCDও ধরতে পারি, কিংবা আমি এটাকে P ধরলাম কেন, এগুলোকে M ধরলাম কেন? এগুলো আসলে এখন র্যান্ডমলি ধরছি, কিন্তু আসলে এগুলোর একটা কারণ আছে। আমি যখন তোমাদের নেক্সট ক্লাসে প্যারাবোলা ডিটেলস শিখাবো তখন আরও ভালো বুঝতে পারবা যে কেন আমি এটাকে S ধরলাম, কেন এটাকে P ধরলাম, কেন এটাকে M ধরলাম। আপাতত জাস্ট এমনি ধরে নাও যে এইভাবেই ধরা হয়, ঠিক আছে? আপাতত জাস্ট এটুকু মেনে নাও, এভাবেই ধরা হয়। আমরা সামনে ক্লাসে এগুলো ডিটেলসে দেখবো, ঠিক আছে? তাহলে এটা গেল ই এর মান। আচ্ছা, এই পর্যন্ত যদি শিখে থাকো, এখন কথা হচ্ছে যে ভাইয়া আচ্ছা বুঝলাম, এখন এই ই এর মান জেনে আমার লাভ কি হইলো? ই এর মান জেনে আমার কি লাভ হইলো আমাকে বুঝান। ই এর মান জেনে আমার কি লাভ হইলো, বা ইটা জেনে আমার লাভ কি? হ্যাঁ, আমি তোমাদের বললাম না যে তোমার কাছে যে কনিক্সটা আছে সেটা কি কনিক্স? সেটা কি পরাবৃত্ত, সেটা কি উপবৃত্ত, সেটা কি অধিবৃত্ত, না বৃত্ত, না সরলরেখা, কোনটা? এটা বোঝার জন্য তিনটা মেথড আছে। একটা হচ্ছে ছবি এবং আলফা বিটার সাহায্যে বের করা, যেটা আমি প্রথমে দেখাইছি। সেকেন্ড মেথডটা হচ্ছে এই উৎকেন্দ্রিকতার সাহায্যে বের করা। তার মানে এই ই এর মানের উপর ডিপেন্ড করে আমার কনিক্স চেঞ্জ হতে পারে। ই এর মানের উপর ডিপেন্ড করে কখনো পরাবৃত্ত হবে, কখনো উপবৃত্ত হবে, কখনো অধিবৃত্ত হবে, কখনো বৃত্ত হবে, কখনো সরলরেখা হবে। সব কিছু নির্ভর করবে ই এর মানের উপর। আবার একটা মনে রাখবা, ই এর মান যদি বাড়ে তাহলে বক্রতাও বাড়ে, এটা মনে রাখবা। ই এর মান যদি বাড়ে বক্রতাও বাড়ে। আচ্ছা, এখন আমরা দেখব যে ই এর মানের সাথে কনিক্সের শেপের কি সম্পর্ক, এটাই আমরা দেখব। এখন আমরা দেখব ই এর মানের সাথে কনিক্সের কি কি শেপ আছে, তাদের কি সম্পর্ক, রাইট? আচ্ছা, আমরা শুরু করি ই এর মানের সাথে সম্পর্ক। তো প্রথমে আমরা দেখব পরাবৃত্ত। তো পরাবৃত্তের জন্য খেয়াল করো, পরাবৃত্তের জন্য প্যারাবোলা, পরাবৃত্তের জন্য মনে রাখবা ই এর মান হচ্ছে 1। পরাবৃত্তের জন্য ই এর মান 1। এখন ই এর মান যদি তুমি বসাও, SP ডিভাইডেড বাই PM সমান 1, বা SP সমান হচ্ছে PM। এখন একটু বুঝো এটা মানে কি। এটা মানে হচ্ছে তোমার একটা ফিক্সড পয়েন্ট ছিল S, একটা ফিক্সড লাইন ছিল, এবং আমি একটা বিন্দু ধরছিলাম P। এই যে এটা SP, এটা PM। আমার পরাবৃত্ত বলে এই দুইটা দূরত্ব সমান। শুধু তাই না, আমি যদি এখানে একটা বিন্দু নিই, ধরো এখানে নিলাম, ঠিক আছে, এটা ধরলাম P প্রাইম, এবং এখান থেকে লম্ব আঁকাও
এম প্রাইম, আমার পরাবৃত্ত বলে এই দুইটা বিন্দুও সমান, কারণ আমার সব ক্ষেত্রে পরাবৃত্তের যে কোনো বিন্দুর জন্য এসপি এবং পিএম সমান। আমি যদি আরেকটা বিন্দু ধরি, ধরো এখানে ধরলাম, ধরো এই বিন্দু, ধরো পি ডাবল প্রাইম এবং এইটা ধরো এম ডাবল প্রাইম, এখানেও আমার এই এসপি প্রাইম পি এম প্রাইম এই সবগুলো সমান, মানে এসপি পিএম সমান, এসপি পিএম সমান, এসপি পিএম সমান, এবং দেখা যায় আমার যে শেপটা হয় সেটা এরকম আসে। আমি সামনে দেখাবো এগুলা কিভাবে গঠন করে, সেটা দেখাবো। তার আগে জাস্ট এটুকু মনে রাখো, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1 এবং এসপি সমান পি হয়, মানে হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে যে কোনো বিন্দু দূরত্ব ওই বিন্দু হতে ফিক্স লাইনের লম্ব দূরত্বের সমান হয়, এটা মনে রেখো জাস্ট। ওকে, এখন আমরা দেখব সেকেন্ড যে জিনিসটা দেখব সেটা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, উপবৃত্তের জন্য কিরকম হবে সেটা আমরা এখন দেখব। উপবৃত্তের জন্য কিরকম হবে সেটা দেখব, আসো। উপবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা ই এর মান লেস দেন 1, ই এর মান লেস দেন 1, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান লেস দেন 1। এখন তুমি যদি ই এর মান এখানে বসাও, এসপি ডিভাইডেড বাই পিএম লেস দেন 1, এসপি পিএম, তার মানে এখানেও দেখো আমি যদি এটার মতো করে তুলনা করি, আমি ধরো একটা পয়েন্ট নিলাম, ফিক্স পয়েন্ট এস, ফিক্স লাইন, ঠিক আছে। তাহলে আমি একটা পয়েন্ট নিই, ধরো এসপি, ধরো এখানে এসপি, দেখো এসপি, আর হচ্ছে লম্ব নিলাম পিএম। আমাকে বলে এই এসপি এটা পিএম থেকে ছোট, এবং দেখা যায় আলটিমেটলি আমার এই শেপটা এরকম হয়ে যায়। ঠিক আছে, এটা যায় সামনে আরো মিলবে, এটা এরকম যায়, এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? এখন এটা কিভাবে এরকম শেপ হয় এটা আমাদের এখন না জানলেও হবে, জাস্ট জেনে রাখো এরকম হয়। ঠিক আছে, আমরা এগুলো সামনে ডিটেলসে শিখবো, আমরা এগুলো বিস্তারিত শিখবো, বিস্তারিত মানে সেই রকম বিস্তারিত শিখবো। ঠিক আছে, সেরকম বিস্তারিত শিখবো, জাস্ট এখন জেনে রাখো এরকম হয়। এবং আমি যে বক্স করে দিচ্ছি এগুলো আপাতত মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অধিবৃত্ত। এরপরে দেখব অধিবৃত্ত নাম্বার 3, অধিবৃত্ত। সো অধিবৃত্তের জন্য কি হবে মনে রাখবা, অধিবৃত্তের জন্য ই এর মান 1 থেকে বড় হয়, অধিবৃত্তের জন্য ই এর মান 1 থেকে বড় হয়। তার মানে কি, আমি যদি আবার ওই আগের মতো এসপি ডিভাইডেড বাই পিএম বসাই, তাহলে এসপি পিএম থেকে বড় হচ্ছে। তার মানে কি, আবার ধরো আমি একটা ফিক্স পয়েন্ট নিলাম এস, ফিক্স লাইন নিলাম এল, ঠিক আছে, একটা পি চিন্তা করি এইখানে, দেখো এইখানে আমার এসপি গ্রেটার দেন পিএম হচ্ছে, রাইট? তার মানে এই ক্ষেত্রে আমাদের যে অধিবৃত্ত সেটা এরকম হবে। এবং মজার বিষয়, সেটা এক পাশে না, এরকম দুই পাশে দেখতে পাওয়া যায়, এরকম দুই পাশে দেখা যায়। অধিবৃত্তটা এক পাশে দেখা যায় না, দুই পাশে দেখা যায়। সো কিভাবে দেখা যায় এগুলো আমরা অধিবৃত্তের ডিটেলসে শিখবো, যে কেন দুই পাশে দেখা যায়, কেন এক পাশে দেখা যায় না। কিছুটা হয়তো বুঝতে পারছো যে যখন আমি, আচ্ছা এটা হয়তো একটু বোঝা যাবে, দেখো যখন আমরা অধিবৃত্ত বের করি, যখন আমরা কোনটা কাটি, দেখো দুইটা সেকশন তৈরি হয়, একটা সেকশন এই যে এখানে, একটা সেকশন এইখানে, দেখছো একই সাথে দুইটা সেকশন তৈরি হয়। এটাও একটা কারণ যে অধিবৃত্তের ক্ষেত্রে একসাথে দুই পাশে তৈরি হয়, মানে এই পাশেও একটা তৈরি হচ্ছে, এই পাশেও একটা তৈরি হচ্ছে। আচ্ছা, আর ডিটেলসে জানতে হবে না, তুমি জাস্ট ওই বক্স করা জিনিসটা মনে রেখো। এইগুলো ডিটেলস আমরা যখন অধিবৃত্ত পড়বো, একটা পুরা ক্লাসই থাকবে শুধুমাত্র অধিবৃত্তের বেসিক নিয়ে, ম্যাথ না, বেসিক নিয়েই একটা ক্লাস থাকবে 1 ঘন্টার। অধিবৃত্তে কি কি হয়, কেন হয়, কি হয়, সব ডিটেলসে দেখাবো। সো টেনশন করো না, এখন জাস্ট বক্সগুলো মনে রাখো, ওকে? আচ্ছা, এরপরে আসো বৃত্ত নাম্বার 4, বৃত্ত। বৃত্তের জন্য কি হবে, ঠিক আছে, বৃত্তের জন্য কি হবে, এটা খুব ইন্টারেস্টিং আসলে। সো বৃত্তের জন্য মনে রাখবা ই এর মান 0, বৃত্তের জন্য ই এর মান হচ্ছে 0।
এখন যদি ই এর মানটা বসাও, দেখো এসপি ডিভাইডেড বাই পিএম সমান 0। এখন দেখো এটার দুইটা পসিবিলিটি হইতে পারে। একটা হচ্ছে হয় তোমার এসপি 0, দেখো এসপি যদি 0 হয় মানে লব যদি 0 হয় তাহলে টোটালটা 0, অথবা তোমার পিএমটা হচ্ছে ইনফিনিটি। যদি পিএম ইনফিনিটি হয় তার মানে এসপি ডিভাইডেড বাই পিএম, আর পিএম মানে কি ইনফিনিটি না, তাহলে এটা ইনফিনিটি, সো 0। তার মানে হয় এসপি 0 হবে অথবা পিএম ইনফিনিটি হবে, হয় এসপি 0 হবে অথবা পিএম ইনফিনিটি হবে। মনে রাখবা এসপি যদি 0 হয় তার মানে এটা হচ্ছে বিন্দু বৃত্ত, এটা হচ্ছে বিন্দু বৃত্ত, এটা হচ্ছে বিন্দু বৃত্ত, বুঝছো? এটা কি? এটা হচ্ছে বিন্দু বৃত্ত। যদি এসপি ইকুয়াল টু 0 হয় তাহলে এটা হচ্ছে বিন্দু বৃত্ত। বুঝতে পারছো জিনিসটা? এসপি যদি 0 হয় তাহলে এই জিনিসটা কি? বিন্দু বৃত্ত। এসপি যদি 0 হয় তাহলে এই জিনিসটা বিন্দুবৃত্ত। আশা করি এটা বুঝতে পারছো। এটা আশা করি কারো কোনো সমস্যা এখানে আর নাই। এখানে একটা কাহিনী আছে, আমি যদিও বলছি ই সমান 0 হলে বৃত্ত, কিন্তু পিএম যদি ইনফিনিটি হয় এই কেসে এটা সরল রেখা, এটা একটা এক্সেপশন। বুঝছো? এটা একটা এক্সেপশন, আসলে এটা একটা এক্সেপশন। যদিও তোমাকে যদি কেউ বলে যে বৃত্তের শর্ত কি, তোমাকে যদি ধরো বললো বৃত্তের শর্ত কি, তুমি বলবা ই সমান 0, তুমি বলবা ই সমান 0। তোমাকে যদি বলে যে বৃত্ত হওয়ার শর্ত কি, তুমি বলবা ই সমান 0। তুমি বললা, তোমাকে বলা হলো বিন্দু বৃত্তের শর্ত কি, তুমি বলবা এসপি ইকুয়াল টু 0, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি কেউ বলে সরল রেখার শর্ত কি, সেখানে আমার পিএমটা হচ্ছে ইনফিনিটি। এখানে ই সমান 0 ঠিক আছে, আবার পিএমটা হচ্ছে ইনফিনিটি। বুঝে গেছে? এটা একটু মাথায় রাখতে হবে, রাইট? আরেকটা কেস করতে পারে, সেটা হচ্ছে দেখো, আচ্ছা এখানে একটা কাজ করো, বৃত্ত সরল রেখা একসাথে অ্যাড করে রাখো, কারণ এখানে সরল রেখাটা তো বলে দিছি। সো বৃত্ত সরল রেখা হেডিং দিয়ে বৃত্ত সরল রেখা, ঠিক আছে? আরেকটা কেস করতে পারে, ধরো ই সমান সমান ইনফিনিটি, ই সমান সমান ইনফিনিটি, বা এসপি বাই পিএম সমান ইনফিনিটি। সো এটারও দুইটা কেস করতে পারে। একটা হচ্ছে এসপি সমান ইনফিনিটি, এসপি সমান ইনফিনিটি, আরেকটা হতে পারে পিএম সমান 0, এসপি সমান ইনফিনিটি, আরেকটা হতে পারে পিএম সমান 0। মনে রাখবা এই দুইটা কেসের ক্ষেত্রে এই সার্কেল হয়ে যায়, এই দুইটা কেসের ক্ষেত্রে এটা নর্মাল বৃত্ত হয়ে যায়। আমি একটু আরেকবার বুঝাই, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, একটু ঝামেলার, আরেকবার বুঝাই। তোমাকে বললো ই সমান 0 হলে সেটা কি ধরনের শেপ, তুমি বলবা যে ই সমান যদি 0 হয়, এসপি মানে লব যদি 0 হয় তাহলে বিন্দুবৃত্ত, হর যদি ইনফিনিটি হয় তাহলে সেটা সরল রেখা, কিন্তু ই যদি ইনফিনিটি হয় তাহলে সব ক্ষেত্রে বৃত্ত। বুঝতে পারছো? মানে ই সমান 0 হলে বৃত্ত হওয়া যায়, কখন হয়? যখন লব 0 হয়। কিন্তু হর যদি ইনফিনিটি হয় তাহলে আবার সরল রেখা, কিন্তু আবার ই যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে পুরাটাই বৃত্ত। আমি জানি একটু কনফিউজিং, আবার একটু বলি, দেখো আবার একটু বলি। প্রথমে তোমাকে কেউ যদি বলে বৃত্তের শর্ত কি, তুমি বললা ই সমান 0। ই সমান যদি 0 হয় বৃত্ত হতেও পারে নাও হতে পারে। কখন বৃত্ত হবে? যদি এসপি 0 হয়। মানে আমরা কি জানি ই সমান 0 মানে কি? এসপি বাই পিএম সমান 0। তাহলে এসপি যদি 0 হয় তাহলে সেটা বিন্দু বৃত্ত, আবার পিএম যদি ইনফিনিটি হয় তখন সেটা আর বৃত্ত হয় না, তখন সেটা সরলরেখা হয়ে যায়। কিন্তু ই যদি ইনফিনিটি হয় তাহলে সেটা সম্পূর্ণ ক্ষেত্রে বৃত্ত, বা সব কেসের জন্যই বৃত্ত। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তো এই যে দেখো তোমাদের এতগুলা ই আলা দেখালাম, এগুলা তোমাদের আরেকটা মেথড। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ই সমান 1 হলে পরাবৃত্ত, ই লেস দেন 1 হলে উপবৃত্ত, ই গ্রেটার দেন 1 হলে অধিবৃত্ত, এবং ই সমান 0 হলে এক ক্ষেত্রে বিন্দুবৃত্ত হয়, আবার সরল রেখা হতে পারে, আবার ই যদি ইনফিনিটি হয় তাহলে বৃত্ত। ঠিক আছে? তো এই যে দেখো এই যে জিনিসগুলো তোমাদের জন্য গুছায় আমরা নিয়ে আসলাম। তুমি যদি কেতাবউদ্দিন স্যারের বই হোক, কিংবা এসি আহমেদ স্যারের বই হোক, কিংবা অক্ষরপত্র হোক, কিংবা রূপমন্ত্রী হোক, যে বই পড়ো না কেন, তুমি দেখবা যে এই জিনিসগুলা সবগুলা জিনিস একসাথে গুছানোভাবে কোনো বইতে নাই। কোনো বইতে এই পার্টটা লেখা ভালো, কোনো বইতে
কোনগুলো ভালো মতো লেখা আছে, কোনো বইতে আলাগুলো ভালো মতো লেখা আছে, কোনো বইতে আরেকটা মেথড দেখাবো ওইটা হয়তো কোনো বইতে লেখা আছে, মানে একটা বইতে সবগুলা গুছায়ে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ কোথাও ভালো মতো বলা নাই। ঠিক আছে, আমরা অনেক কষ্ট করে এই কন্টেন্টগুলো তোমাদের জন্য রেডি করছি। এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দেখানো যে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের কন্টেন্টটা কী লেভেলে স্ট্রং। আমরা 4 থেকে 5টা বই অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই লেভেলের কন্টেন্ট বানানোর চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের অনেক ইমপ্রুভের জায়গা আছে, আমরা চেষ্টা করছি তোমাদেরকে আরও বেটার কি দেওয়া যায়। আমার কথা বুঝতে পেরেছ? আমরা আমাদের যে এইচএসসি সাইকেল 1 যাবে, যে এইচএসসি 2026 সাইকেল 1, তোমাদের ব্যাচে আমরা চেষ্টা করতেছি যে এই কনসেপ্টগুলোর পাশাপাশি আরও কিছু অ্যাডমিশনের কোশ্চেন, একটু টাফ কোশ্চেন, একটু কনসেপচুয়াল জিনিস, এগুলোও তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এই যে এরকম গুছানো একটা প্রিপারেশনের জন্য তোমরা আমাদের এইচএসসি 2026 সাইকেল 1 পিসিএমবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাইকেল 1-এ ভর্তি হতে পারো। সেখানে আমরা এরকম প্রত্যেকটা অধ্যায়ের কন্টেন্ট, আমাদের নিজেদের তৈরি কন্টেন্ট সুন্দর মতো গুছিয়ে 4-5টা বইয়ের টোটাল কি জিনিস আছে তো সবগুলা একসাথে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। আচ্ছা, তো এছাড়াও আমার সাথে বা আমার কাছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কিংবা এই ক্লাসের পরে আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া আমি এই স্লাইডটা বুঝি নাই, আমি এই পার্টটা বুঝি নাই, এই জিনিসটা আরেকটু ব্যাখ্যা করেন, যে কোনো কোশ্চেন তুমি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কিংবা তোমরা যদি মন চায় আমার কাছে ধরো আমার অফলাইন ব্যাচেও তোমরা জয়েন হতে পারো। তুমি জানো যে আমার অফলাইন ব্যাচও রয়েছে, সো তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো। এক কথায় আমার সাথে তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01745508016। প্লিজ তোমরা কেউ কল করবা না, কারণ কল করলে আসলে কলে পাবা না, কারণ কল আসলে ধরা যায় না, এটা তো বুঝোই। সো তোমাদের যে কোনো প্রয়োজন হোক, সেটা আমাদের এই স্লাইড রিলেটেড, এই ক্লাস রিলেটেড, কিংবা তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি নাও হও তাও কোনো সমস্যা নেই। তোমার যে কোনো প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে তুমি জানাতে পারো, আমি চেষ্টা করবো আমার সময় থেকে সময় বের করে তোমাদের সলভ করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও, অনেকেই আসো যে ভাইয়া আপনি অফলাইনে পড়ান কিনা আমি তো জানি না, কিংবা আমাদের অফিস তো মিরপুরে, সো আমাদের অফিসের যে অফলাইন ক্লাসগুলো হয় সবগুলোই মিরপুরে হয়। কিন্তু যারা আমার কাছে একটু পড়তে চাও, অনেকেই আছে যে আফরি স্যারের কাছে পড়তে চাই, এরকম অনেক স্টুডেন্ট আছে, আমাকে নক দেয় স্যার আপনার কাছে পড়তে চাই। তোমরা যদি কেউ পড়তে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, হোয়াট এভার, আমরা পড়াশোনায় ফেরত আসি। আমরা এর সব কিছু দেখলাম। ঠিক আছে, আমরা প্রথমে অ্যাঙ্গেল দেখলাম, এই যে দেখো প্রথমে আমরা এই যে কোনিক্সের সাহায্যে দেখালাম, এরপরে আমরা এর সাহায্যে দেখালাম, উৎকেন্দ্রিকতার সাহায্যে দেখালাম। এবার আমরা আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে সমীকরণের মেথড। ঠিক আছে, তো এই জিনিসটা কি আমি একটু বলি। আমাদের জিনিসটাকে এইভাবে চিন্তা করা হয় যে বর্তমানে যতগুলা শেপ তুমি দেখতে পাও, একটা এক্সাম্পল দিই, খুব লেটেস্ট একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল। তোমরা হয়তো দেখছো, যে অনেকে গেছো বঙ্গবন্ধু টানেল। আমি একটু যদি দেখাই, খেয়াল করো, বঙ্গবন্ধু টানেল। এই যে দেখো বঙ্গবন্ধু টানেল। ঠিক আছে, দাঁড়াও একটু বের করি, সুন্দর একটা ছবি বের করি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, বঙ্গবন্ধু টানেল। এই যে দেখো, এই যে শেপটা, এই যে দেখো বঙ্গবন্ধু টানেলের একটা শেপ দেখতে পাচ্ছ না? এই যে দেখো বঙ্গবন্ধু টানেলের শেপ, এই যে দেখো বঙ্গবন্ধু টানেলের শেপ, এটা কিন্তু পরাবৃত্ত, এটা কিন্তু পরাবৃত্ত, এবং এই ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1। বঙ্গবন্ধু টানেলের যে শেপ, এটা হচ্ছে পরাবৃত্ত। এমনকি এই টানেলগুলো উপবৃত্তাকারও হইতে পারে, টানেলগুলা উপবৃত্তাকার হইতে পারে, কিন্তু নর্মালি আমাদের যে টানেলগুলো হয় এটা হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, এরকম একটা ম্যাথ বইটাও প্রচুরবার আসছে, মানে একবার আসে না, একাধিকবার আসছে। আমি সামনে দেখাবো, আমাদের হয়তো ক্লাস নাম্বার 3-তে আমরা এই টানেলের ম্যাথ করবো, যে টানেল কিভাবে কাজ করে, সেক্ষেত্রে এটা পরাবৃত্ত কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা দেখাবো। ঠিক আছে, আচ্ছা আমি যেটাতে পড়তেছিলাম সেটাতে আসি। তো এই যে আমরা রেগুলার শেপ দেখতে পাই আমাদের বাস্তব জীবনে, হোক তোমার ফ্লাইওভার হোক, কোনো কনস্ট্রাকশন হোক, কিংবা তোমার বাসা বাড়িতে যে কোনো কিছু হতে পারে, সব ক্ষেত্রে আমরা কোনো না কোনো কোনিক্স ইউজ করে থাকি। ঠিক আছে, কোনো না কোনো কোনিক্স আমরা অবশ্যই ইউজ করে থাকি, রাইট? তো এই যে কোনিক্সগুলো আছে,
যতগুলা কোনিক্স আছে 5টা, আমি তোমার এখানে 5টা দেখাইছি, ঠিক আছে? এই 5 রকম কোনিক্সকে আমরা একটা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে চাই। মানে এটা কীরকম আমি তোমার বলি, আমরা যে সেট ফাংশন পড়ছি না, সেট ফাংশনে কি করি, আমরা একটা সেট নিই, যে সেটে এক্স ওয়াই দুইটা ভ্যারিয়েবল থাকে, যেখানে নর্মালি এক্সটাকে স্বাধীন চলক ধরা হয়, ওয়াইটাকে পরাধীন চলক ধরা হয়। ধরা হয় ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? সেখানে আমরা কি করি, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান পাই। তার মানে এই যে এক্স এর বিভিন্ন মানের জন্য যে তুমি ওয়াইয়ের বিভিন্ন মান পাচ্ছ, তার মানে কি এক্স কমা ওয়াই এরকম অনেক বিন্দু আছে, সবগুলো বিন্দুকে আমরা একটা সমীকরণের মধ্যে প্রকাশ করছি। এক্স কমা ওয়াই এরকম অনেকগুলো বিন্দু আছে যেগুলোকে একটা সমীকরণ দিয়ে প্রকাশ করছি। সেম ভাবে তোমার যতগুলো কোনিক্স আছে সবগুলো কোনিক্সকে একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। সেই সমীকরণটাই আমি এখন লিখব, সেটাকে বলা হয় কোনিক্সের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ কোনিক্স। জেনারেল ইকুয়েশন অফ কোনিক্স সেটা হচ্ছে, এখান থেকে তুমি বৃত্ত বানাতে পারবা এই সমীকরণ থেকে, এখান থেকে তুমি সরলরেখা বানাতে পারবা, এখান থেকে তুমি পরাবৃত্ত বানাতে পারবা, এখান থেকে তুমি উপবৃত্ত বানাতে পারবা, এখান থেকে তুমি অধিবৃত্ত বানাতে পারবা। মানে এই সমীকরণ থেকে তুমি সব কোনিক্স পাবা, জাস্ট একটু নড়াচড়া করতে হবে আর কি। কি নড়াচড়া করতে হবে আমি দেখাবো। এই সমীকরণ থেকে তুমি সব পাবা, এক কথায় সব পাবা। সো এটা হচ্ছে একটা জেনারেলাইজ সমীকরণ, এর মধ্যে সব রকমের কোনিক্স আছে, কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যে পরাবৃত্তের ক্ষেত্রে এই কন্ডিশন, উপবৃত্তের ক্ষেত্রে এই কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কোনিক্সের সমীকরণ। এবং একটা জিনিস মনে রাখো, এই যে একটা বিশাল বড় ইকুয়েশন দেখতেছো, এই ইকুয়েশনটাকে সলভ করা হয়। সলভ করা মানে কি, এটাকে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসা হয়। তো সিম্পলিফাইড ফর্ম যেটা মানে কিভাবে আনা হয়, এটা একটা বিশাল বড় জিনিস, মানে প্রায় 1.5-2 পেজ লাগে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করতে। সেই জিনিসটা তোমাদের সিলেবাসে তেমন একটা ভাবে নাই, মানে গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য। তো আমি ওই জিনিসটা দেখাবো না যে এটাকে ভাঙলে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? অত ডিটেলস তোমার জানতে হবে না, কিন্তু ওই কিভাবে ভাঙলাম এইটা হয়তো তোমার লাগবে না, কিন্তু ভাঙার ফলে তুমি দুইটা জিনিস পাও। এই দুইটা জিনিস তোমাকে জানতে হবে। একটা হচ্ছে ডেল। ডেল হচ্ছে একটা ভ্যালু, একটা মান। কিসের মান? এটা হচ্ছে এই জিনিসটার মান, একটা নির্ণায়কের মান হচ্ছে ডেল। এখন তুমি বলতে পারো যে ভাই ডেলের গুরুত্ব কি, এই ডেল বলতে কি বোঝায়? আসলে কিছু বোঝায় না। মনে করো ডেল একটা ভ্যালু, এই ভ্যালুটা তোমাকে জানতে হবে। এখন বলতে পারো তাহলে পাইলাম কোথা থেকে? ওই যে বললাম না, বিশাল বড় একটা ইকুয়েশন সলভ করতে হয়। এই ইকুয়েশনটাকে অনেক বড়, এই ইকুয়েশন সলভ করলে অনেক বড় হয় আর কি। এই ইকুয়েশন সলভ করলে তুমি লাস্টে যাই ডেল পাবা, ঠিক আছে? সো ডেলের মানটা আমি কত পাই? তুমি এ বি সি কানাকানি বসাই দাও। এই যে দেখো এ বি সি কানাকানি বসাই দিলাম। এই কোনায় জি জি, এই যে দেখো এই যে জি, ঠিক আছে? জি এর পরে কত হয়? এফ। সো জি এর পরে কত হয়? এফ হয়, রাইট? জি এর পরে কত হয়? এফ হয়। তো আমি কি করব? জি এর পরে এফ, জি এর পরে এফ, এরপরে হচ্ছে এইচ, এইচ বসাই দিলাম। সো এইটা হচ্ছে ডেল, এই মানটা তোমার মুখস্থ রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই ভ্যালুটাও তোমাকে জানতে হবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, এইচ হচ্ছে এক্স ওয়াইয়ের সহগ, রাইট? তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারো, এখন আমি সামনে আগাতে পারবো। সো আসো, আমার সরল লেখার কন্ডিশন কি হলে আমার সরল লেখা হবে? সরল লেখার শর্ত কি? সরল লেখার শর্ত হচ্ছে এই ডেল, এটার মান 0। আচ্ছা একটা জিনিস বলি, অনেকে হয়তো এইটা জিনিসটা বুঝতে পারতেছো না। যারা এইচএসসি 2025 আসো তারা তো বুঝেই গেছো কি এটা নির্ণয় কেমনে সলভ করতে হয়, তোমরা তো জানোই। কিন্তু যারা হচ্ছে এইচএসসি 26 আসো, এইচএসসি 26 আসো, তারা হয়তো এটা বুঝতেছো না এটা কিভাবে আসলো, মানে এটাতে কি করবো। যারা বুঝতেছো না তাদের জন্য বলি, তোমরা হয়তো এখনো পড়তেছো না বা একটু সামনে পড়বা বা ঈদের পর থেকে পড়া শুরু করবা। সেটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটাই হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। সেইখানে ম্যাট্রিক্স পার্টটা ভুলে যাও, নির্ণায়ক পার্ট যে আছে সেই নির্ণায়ক পার্টটা যখন পড়বা না, তখন বুঝতে পারবা এই জিনিসটা কি। এটা হচ্ছে একটা নির্ণায়ক, এই নির্ণায়কের মান বের করা যায়, সেই মানটাই হচ্ছে ডেল। তোমরা যারা বুঝতেছো না ডেলটা কিভাবে বের করবো, একটু ধৈর্য ধরো, যখন নির্ণায়কটা পড়বা নিজেই বুঝতে পারবা যে ডেল কেমনে বের করতে হয়। কারণ এখানে এ বি সি এগুলোর মান পরীক্ষা দেওয়া থাকে, বুঝতে পারছো? এই এ বি জি এফ এইচ সি এগুলোর মান পরীক্ষায় দেওয়া থাকে, ওকে? আর যদি কোনোটার মান দেওয়া না থাকে, মনে করো এক্স ওয়াই তোমার পরীক্ষায় নাই, তার মানে কি এইচ এর মান 0। যদি এক্স ওয়াই যুক্ত পদ পরীক্ষায় না থাকে, তার মানে কি এইচ এর মান 0, ঠিক আছে? আচ্ছা, সরল লেখার ক্ষেত্রে আমার এই ডেলের মান 0 হবে এবং এ বি এবং এইচ এগুলোর মানও 0 হবে, এ বি এবং এইচ এগুলোর মানও 0 হবে।
এটা হচ্ছে সরলরেখার শর্ত। নাম্বার 2, বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে এই ডেল এটার 0 হবে না, ডেলটা 0 হবে না, কিন্তু এ আর বি এর মান সমান হবে, কিন্তু এইচ এর মান 0 হবে। এ আর বি এর মান সমান হবে, কিন্তু এইচ এর মান 0 হবে। এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, এরপরে আসো নাম্বার 3, পরাবৃত্ত। পরাবৃত্ত ডেলের মান 0 না, এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার এইটার মান 0, এ বি মাইনাস এইচ স্কোয়ার এটার মান 0। নাম্বার 4, উপবৃত্ত। সো উপবৃত্তও তোমার ডেলের মান 0 নয়, কিন্তু এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা গ্রেটার দেন 0, এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা গ্রেটার দেন 0। ঠিক আছে, এবং লাস্ট সেটা হচ্ছে অধিবৃত্ত। হাইপারবোলা। অধিবৃত্তের ক্ষেত্রেও তোমার ডেলের মান 0 না, কিন্তু এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা লেস দেন 0। সো এই কন্ডিশনগুলো মাথায় রাখে। এখন সবচেয়ে ঝামেলাটা কোন জায়গায় হয়? ঝামেলাটা হচ্ছে আমি তোমাকে 3টা মেথড দেখালাম, রাইট? এই 3টা মেথড যে কোনোটার সাহায্যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি একটু দেখাবো কিভাবে প্রশ্ন আসে, হালকা দেখাবো। তার আগে কথা হচ্ছে এই 3টা কন্ডিশন আমার মনে থাকে না, এত বেশি পড়া যে আসলে মনে থাকে না। তাই আমি যেটা করব, একটা কমন ছক আঁকাবো, সেই ছকের সাহায্যে আমি তোমাদের মনে রাখার চেষ্টা করব। একটা ছক আঁকাবো, তোমার কাজ হচ্ছে এই ছক মুখস্থ করে ফেলা। এই ছক জাস্ট মুখস্থ করবা, ঠিক আছে? এই ছকটা মুখস্থ করবা। একটু ধৈর্য ধরো, আমি একটু ছকটা আঁকাই। এই ছকটা তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করে ফেলা। ব্যাস, আসো এই ছকটা আমরা মুখস্থ করে ফেলবো। সো প্রথমে এখানে আমরা দিব শেপ, এবং এটা হচ্ছে সরল রেখা, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, সো প্রথমে আমরা আলফা এবং বিটার সাহায্যে শেপটা বোঝার চেষ্টা করব যে এটা কি ধরনের কনিক্স। ঠিক আছে, এরপরে আমরা ই এর সাহায্যে মানে উৎকেন্দ্রিকতার সাহায্যে বোঝার চেষ্টা করব, এবং লাস্টে আমরা ডেল এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার এইটার সাহায্যে বোঝার চেষ্টা করব যে এটা কোন ধরনের কনিক্স। ওকে, তো আমরা দেখছি যে সরলরেখার ক্ষেত্রে বিটা হচ্ছে 0। ঠিক আছে, যদি এটা বহুল প্রচলিত না, সো তুমি চাইলে ভুলে গেলেও অসুবিধা নেই। বৃত্তের ক্ষেত্রে বিটা হচ্ছে 90 ডিগ্রি, বৃত্তের ক্ষেত্রে বিটা কত? 90 ডিগ্রি, রাইট? পরাবৃত্তের ক্ষেত্রে কীরকম? পরাবৃত্তেরটা একটু মাথায় রাখতে হবে। পরাবৃত্তের ক্ষেত্রে কীরকম? পরাবৃত্তের ক্ষেত্রে বিটার মান, পরাবৃত্তের ক্ষেত্রে বিটার মান কী হবে বলো তো, মনে আছে? লেস দেন অর ইকুয়াল আলফা, লেস দেন অর ইকুয়াল আলফা। উপবৃত্তের ক্ষেত্রে বিটার মান গ্রেটার দেন আলফা, আর অধিবৃত্তের ক্ষেত্রে বিটার মান 0। ঠিক আছে, ই সরল রেখার ক্ষেত্রে আমি বলছি কি ই এর মান 0, যেখানে পিএমটা হচ্ছে ইনফিনিটি। এই যে দেখো, এই যে পিএমটা ইনফিনিটি হলে সরল রেখা। আচ্ছা, বৃত্ত, বৃত্তে ই এর মান 0 এবং এসপি 0, তাহলে এটা হচ্ছে বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত। আর ই এর মান যদি ইনফিনিটি হয় তাহলে নর্মাল বৃত্ত। ঠিক আছে, এবার আসো পরাবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1। উপবৃত্ত, উপবৃত্তের হচ্ছে ই এর মান লেস দেন 1। অধিবৃত্ত, অধিবৃত্ত মানে ই এর মান গ্রেটার দেন 1। ঠিক আছে, রাইট? এরপরে এইবার এটা সরল রেখার ক্ষেত্রে ডেলের মান 0 এবং এ বি এইচ এই সবগুলোই হচ্ছে আমাদের 0। বৃত্তের ক্ষেত্রে ডেলের মান 0 না, এবং এ সমান বি এবং এইচ এর মান 0। পরাবৃত্তের ক্ষেত্রে ডেলের মান 0 না,
এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার এইটা হলো 0। উপবৃত্তের ক্ষেত্রে ডেলের মান 0 না, কিন্তু এ বি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0। অধিবৃত্তের ক্ষেত্রে ডেলের মান 0 না, কিন্তু এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0। এই ছকটা যদি মুখস্থ করো, আমি তোমাদের সিউরিটি দিচ্ছি, তোমরা তো অ্যাডমিশন টেস্টটা এক জায়গায় দিবা না, তোমরা 4-5 জায়গায় তো মিনিমাম অ্যাডমিশন টেস্ট দিবা। কনফার্ম থাকো কোনো না কোনো অ্যাডমিশন পরীক্ষায় এই ছক থেকে তুমি কোশ্চেন কমন পাবা। চ্যালেঞ্জ দিলাম তোমাকে, আমি কমন পাবাই। এমনও হইতে পারে যে 5টা জায়গায় অ্যাডমিশন টেস্ট দিলে 3টা জায়গায় কমন পড়ছে। এই ছক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 1 বছর পর পরই কোশ্চেন হয়। এই ছক থেকেই কোশ্চেন আসবে, এই ছক থেকেই কোশ্চেন আসবে, এই ছক থেকেই কোশ্চেন আসবে। এখন আরেক ধরনের কোশ্চেন আছে যে এই জিনিসটা না অতটা ইম্পর্টেন্ট না, তুমি এটাকে লেস ইম্পর্টেন্ট ভাবতে পারো। জাস্ট মনে রেখো, তাই বলে আবার মুখস্থ মানে ভুলে যাও না, মনে রাখো এমসিকিউতে আসে, ঠিক আছে? এইটা 7 স্টার, এটাও 7 স্টার, রাইট? আমরা কিছু এক্সাম্পল দেখবো এখন, ঠিক আছে? আমরা কিছু এক্সাম্পল দেখবো। এই যে জিনিসগুলো দেখতেছো, এটা একটু একটু এক্সাম্পল দেখার দরকার আছে, তাই না? তো এরপরে আসো আমরা এই জিনিসগুলার সামনে এক্সাম্পল দেখব। আচ্ছা, তো আমরা এই ছকটা বুঝছি। এখন আমরা দেখব যে এই এগুলোর সাহায্যে কিভাবে একটা কোনিক্স নির্ণয় করা হয় তার কিছু এক্সাম্পল দেখবো। এই যে দেখো এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো আমরা দেখব। তার আগে আমি বলি এইটা খুব একটা দরকার নাই যে আলফা বিটা, এটা লাগে না পরীক্ষায়, ঠিক আছে? এরপরে ই আলাটা, এটা লাগে পরীক্ষায়, কিন্তু এটা জানার জন্য এখনো আমাদের যোগ্য হই নাই। কারণ এই পরাবৃত্তের ক্ষেত্রে ই এর একটা সূত্র আছে, উপবৃত্তের ক্ষেত্রে ই এর একটা সূত্র আছে, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর একটা সূত্র আছে। সেই সূত্রগুলো আমরা এখনো শিখি নাই। সেগুলো কখন শিখবো? যখন আমরা পরাবৃত্ত শিখবো, তখন আমরা পরাবৃত্তের ই এর সূত্র শিখবো। আসলে পরাবৃত্তে ই মান 1, এটা আসলে শেখার কিছু নাই। যখন আমরা উপবৃত্ত শিখবো, সেখানে আমরা ই এর মান শিখবো। যখন আমরা অধিবৃত্ত, মানে এগুলো সূত্র আছে, মানে এই ইগুলা বের করার সূত্র আছে। আমি যদি একটু লিখে দেই, এটা যদি এখন তোমার জানা দরকার নাই, যখন শিখাবো তখন জেনে নিও। এই ক্ষেত্রে ই সমান সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এই ক্ষেত্রে ই সমান সমান √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এরকম কিছু সূত্র আছে। এই সূত্রগুলো যেহেতু আমরা এখনো শিখি নাই, এই জন্য আমরা ই এর সাহায্যে কিভাবে কণিক শনাক্ত করতে হয় এটা আমরা এখন দেখব না। আমরা ই এর সাহায্যে কিভাবে কণিক শনাক্ত করতে হয় এটা আমরা দেখব না। এটা যখন আমরা সূত্র শিখবো, যখন আমরা পরাবৃত্ত আলাদাভাবে শিখবো, যখন আমরা উপবৃত্ত আলাদাভাবে ক্লাস করব, যখন আমরা অধিবৃত্ত আলাদাভাবে ক্লাস করব, তখন আমরা সেগুলার ই এর সূত্রগুলো দেখবো যে সেক্ষেত্রে আমার ই এর সূত্রটা কেমন হয়। যখন ওই সূত্রগুলো জেনে যাব, তখন তুমি অটোমেটিকলি ই এর সাহায্যে কিভাবে শনাক্ত করতে হয় তখন দেখাই দিব, ঠিক আছে? আজকে আমরা বেসিক্যালি এইটা দেখব, এবি মাইনাস এইচ স্কোয়ার বা ডেল, এটার সাহায্যে কিভাবে একটা কনিক্সকে শনাক্ত করা যায় সেইটা আমরা দেখব, ঠিক আছে? আসো। তো দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তার আগে আমাদের যে সাধারণ সমীকরণ ছিল সেটা একটু লিখে নেই। এক্স স্কোয়ার বিওয়াই স্কোয়ার 2gx 2fy 2hxy প্লাস c = 0, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমার কাছে 4টা সমীকরণ দিচ্ছে। 4টা সমীকরণের ক্ষেত্রে আমাদের কোনটা কি, কোনটা কোন ধরনের কনিক্স, কোনটা পরাবৃত্ত, কোনটা অধিবৃত্ত, কোনটা উপবৃত্ত, এটা জানতে হবে। তো আসো প্রথমটা। তো আমরা জানি যে এ বি মাইনাস, মনে রাখবা সবসময় এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই ভ্যালুটা বের করবা। এ কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 4, তাহলে এ এর মান হচ্ছে 4। বি কি? বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। দেখো এখানে কোনো ওয়াই স্কোয়ার নাই, তার মানে কত? 0। ওয়াই স্কোয়ার নাই মানে কি? ওয়াই স্কোয়ারের সহগ কত? 0। মাইনাস এইচ স্কোয়ার, এইচ কি? এক্স ওয়াইয়ের সহগ। এখানে কি এক্স ওয়াই আছে? নাই, তার মানে এটাও 0 স্কোয়ার। এখানে কি এক্স ওয়াই যুক্ত পদ আছে? নাই, তার মানে কি এইচ এর মানও 0, তার মানে এটা কত আসে? 0 আসে। তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি 0 হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে পরাবৃত্ত। এটা কি হবে? এটা হবে পরাবৃত্ত, রাইট? একটা কাজ করো, এখানে একটু অ্যাড করে নাও এক্স স্কোয়ার প্লাস। আচ্ছা, এবার একটু এটা দেখো, এখানে আমরা আবার এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা ব্যবহার করব, ঠিক আছে? তো দেখো এ কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তো তুমি দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত? -16, তাহলে -16। বি কি? বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। ওয়াই স্কোয়ারের সহগ কত? 9 মাইনাস এইচ কি? এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগ। দেখো তো এখানে এই এক্স ওয়াই আছে? নাই, তার মানে কত? 0। তাহলে এটা কত আসে? 16 × 9,
6 নং 54 4 থাকলো 5 9 কে 9 10 11 12 13 14 এবং একটা মাইনাস আসবে মাইনাস 144, তার মানে কি লেস দেন 0। আর লেস দেন 0 হলে ওটা কি হয় অধিবৃত্ত। এই যে দেখো ab মাইনাস h স্কয়ার লেস দেন 0 হলে কি হয় অধিবৃত্ত। দেখো এই যে ab মাইনাস h স্কয়ার লেস দেন 0 হলে কি হয় অধিবৃত্ত। ab মাইনাস h স্কয়ার এটা লেস দেন 0 হলে কি হয় অধিবৃত্ত। ঠিক আছে। আচ্ছা এরপরে এইটা তো হিসাব সেম, তুমি একটা কাজ করো এর সাথে আরেকটু অ্যাড করে নাও, একটু জিনিসটাকে একটু জটিল করি নাহলে তো সহজ হয়ে যাবে। মাইনাস 7xy সমান 0। ঠিক আছে আসো তাহলে ab মাইনাস h স্কয়ার সমান এর এ কি এ হচ্ছে x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ কত 1, তার মানে 1 ইনটু y b কি b হচ্ছে y স্কয়ারের সহগ, y স্কয়ারের সহগ কত এটা 1, তার মানে 1 মাইনাস h স্কয়ার h কি h হচ্ছে xy এর সহগ, xy এর সহগ কত -7, তার মানে -7 হোল স্কয়ার, মানে এটাই তো h এর মান, h এর মানই -7, তাহলে -7 হোল স্কয়ার। তাহলে দেখো এটা কত আসে 1 মাইনাস 7 7 49 -48। ঠিক আছে -48, তাহলে এটা কি আসলো লেস দেন 0, রাইট? নাকি আমি কোনো জায়গায় ভুল করছি? ab মাইনাস h স্কয়ার 1 ইন্টু 1 মাইনাস, না ভুল করি নাই, তাহলে এটা কি অধিবৃত্ত, এটা একটা অধিবৃত্ত। ঠিক আছে যা আসছে তাই, কিছু করার নাই, যা আসছে সেরকমই মেনে নিতে হবে আমাদের। আচ্ছা এবার এটা আসো, সো আমরা এখানেও সেম ab মাইনাস h স্কয়ার এটা দেখব। সো দেখো এখানে x স্কয়ার আছে নাই, তার মানে এর সহগ 0, y স্কয়ার আছে নাই, তার মানে y এর সহগ 0, মাইনাস h মানে কি xy এর সহগ সেটা কত 1, তার মানে কত 1 স্কয়ার, তার মানে -1 লেস দেন 0, এটাও অধিবৃত্ত। আচ্ছা আজব তো, সব অধিবৃত্ত হচ্ছে কেন? তাহলে একটা উপবৃত্ত তো করতে হয় নাকি, উপবৃত্ততে একটাও আসলো না। তাহলে আসো একটা উপবৃত্তের এক্সাম্পল নেই, 9x স্কয়ার 16y 4x 9y সমান 0। আসো দেখি ab মাইনাস h স্কয়ার, a কত 9, b কত 16 মাইনাস h কত 0, তাহলে এটা কত আসে 144 গ্রেটার দেন 0, তার মানে এটা হচ্ছে একটা উপবৃত্ত, কারণ আমরা জানি ab মাইনাস h স্কয়ার গ্রেটার দেন 0 হলে উপবৃত্ত। ঠিক আছে, তো এই যে দেখো এইভাবে আমরা এই ab মাইনাস h স্কয়ার এইটার সাহায্যে খুব সহজে কোনটা কোন ধরনের কোনিক্স এটা আমরা জানতে পারি। তো আজকের ক্লাসে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই ছকটা। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কোনিক্স কি, কত রকম হতে পারে এবং কোনিক্সকে চেনার উপায় কি কি আছে। বেসিক্যালি 3টা মেথড আছে, একটা হচ্ছে আলফা বিটার সাহায্যে, একটা উৎকেন্দ্রিকতা ই এর সাহায্যে, আর একটা হচ্ছে ডেল ab মাইনাস h স্কয়ার এই দুইটা টার্মের সাহায্যে। সো এই দুটো টার্মের সাহায্যে, সো এই ছকটা শেখাই হচ্ছে মেইন উদ্দেশ্য আমার ছিল। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই যে এইটা পরাবৃত্ত, এইটার বেসিক্স, নেক্সট ক্লাসে আমরা পরাবৃত্তের ম্যাথ করব না, পরাবৃত্তের বেসিকটা একদম 0 থেকে একদম ঢেলে ঢেলে শিখবো, প্রত্যেকটা পয়েন্ট আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের জন্য একদম সহজ। সো আজকের ক্লাসটা এই ছক পর্যন্তই, তোমরা এই ছকটা মুখস্থ করবা, অ্যাডমিশন টেস্ট, এইচএসসি পরীক্ষা, কলেজ অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সব জায়গায় কমন পাবা। সো ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।